ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রোম 1943 কবিতায় সুকান্ত ভট্টাচার্য লিখছেন, ভেঙেছে সাম্রাজ্য স্বপ্ন, ছত্রপতি হয়েছে উধাও। বিজেপি আজ কটাক্ষের সুরে বলছে লোকসভা ভোটের পর থেকে নাকি কংগ্রেসের অবস্থাও প্রায় সেই রকম। তারই মধ্যে আজ সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা। মোদী সরকারকে অনেকটা স্বস্তি দিয়ে ফের রাফাল কাণ্ডে সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল প্রধান বিচারপতির বেঞ্চ। একই দিনে অন্য মামলায় সুপ্রিম কোর্টকে জড়িয়ে চৌকিদার চোর হ্যায় মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে সতর্ক করেছেন বিচারপতিরা। এদিকে বাংলায় ফের রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত। প্রয়োজনে সিঙ্গুর নন্দীগ্রামে গিয়ে থাকবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল। পাল্টা নাম না করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, মনোনীত কেউ কেউ সীমা লঙ্ঘনের চেষ্টা করছেন। ঘূর্ণিঝড়ের ত্রাণ বিলি থেকে বাঙালি অবাঙালি বিভাজনের রাজনীতি নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে বাকযুদ্ধের পারদ চড়ছে। এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের আলোচনা। তবে শুরুতেই আপনাদের দেখাবো আজ সুপ্রিম কোর্টে কিভাবে জোড়া ধাক্কা খেল কংগ্রেস। দেখুন। একই দিনে সুপ্রিম কোর্টে দুই রায় বড়সড় স্বস্তি মোদী সরকারের, সেই সঙ্গে জোড়া ধাক্কা কংগ্রেসের। একদিকে রাফাল চুক্তি সিবিআই তদন্তের দাবি ফের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে চৌকিদার চোর হ্যায় স্লোগানের সঙ্গে সুপ্রিম কোর্টকে যুক্ত করায় মানহানির মামলায় রাহুল গান্ধীকে সতর্ক করে দিল দেশের সর্বোচ্চ আদালত। লোকসভা ভোটের সময় মোদী সরকারকে কোণঠাসা করতে রাফাল যুদ্ধবিমান চুক্তিকে হাতিয়ার করেছিলেন রাহুল গান্ধী। বারবার তার মুখে উঠে এসেছিল একটাই স্লোগান, चौकीदार चोर है नारा है, चौकीदार चोर है सच्चाई है और चौकीदार चोर है रियलिटी। চুক্তিতে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়, কিন্তু 2018 14 ডিসেম্বর সেই মামলায় মোদী সরকারকে ক্লিন চিট দেয় সর্বোচ্চ আদালত। রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানান বাজপেয়ী মন্ত্রিসভার দুই সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ শৌরি এবং আইনজীবী প্রশান্ত ভূষণ। তাদের অভিযোগ ছিল রাফাল চুক্তির সব তথ্য প্রকাশ্যে আনেনি মোদী সরকার। সেই আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার রায় ঘোষণা করে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কিষণ কৌল এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চ। সুপ্রিম কোর্ট তার রায় বলেছে, আমরা রাফাল চুক্তি তদন্তের জন্য এফআইআর দায়েরের নির্দেশ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছি না। সেই সঙ্গে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আরও বলে, পুনর্বিবেচনার আর্জির কোনো সারবত্তা নেই। এরই সঙ্গে তারা এও বলেছে, ভারত সরকারের তরফে কাউকে কোনো সুবিধা পাইয়ে দেবার কোনো তথ্য প্রমাণ মেলেনি। সুপ্রিম কোর্টের রায়ের পর আরও একটা বিষয় স্পষ্ট, রাফালের দাম সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনারও কোনো প্রয়োজন নেই। আর সুপ্রিম কোর্টের রায় বেরোনো মাত্র রাহুল গান্ধীর গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছে বিজেপি। বিজেপি সভাপতি অমিত শাহ টুইট করে বলেছেন, রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সেই সব নেতা এবং দলকে যোগ্য জবাব যারা ভিত্তিহীন প্রচার চালিয়ে গেছেন। মোদী সরকার দুর্নীতি মুক্ত এবং স্বচ্ছ। আজকের রায় সেই সত্যিটাই আরেকবার প্রতিষ্ঠিত হলো। कांग्रेस पार्टी औपचारिक रूप से देश से माफी मांगे और राहुल गांधी देश से माफी मांगे। देश की सुरक्षा के साथ पैसे के खिलवाड़ में रंगे हैं। वो अपने प्रायोजित राजनीतिक कार्यक्रम को एक न्याय की गुहार के रूप में प्रस्तुत कर रहे थे। वो कौन सी ताकतें थी जो राहुल गांधी के पीछे खड़ी थी, आज देश जानना चाहता है। কিন্তু সুপ্রিম কোর্টের রায় বড়সড় ধাক্কা খাওয়ার পরও হার মানতে রাজি নন রাহুল গান্ধী। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফের পর্যবেক্ষণের একটি অংশ উদ্ধৃত করে টুইট করে বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি জোসেফ রাফাল দুর্নীতির তদন্তে দরজা খুলে দেওয়ার এক বড়সড় সুযোগ করে দিয়েছেন। অবিলম্বে গুরুত্ব সহকারে তদন্ত শুরু হওয়া উচিত। যুগ্ম সংসদীয় কমিটি গঠন করে তদন্ত হওয়া উচিত। राफेल केस में पुनर्विचार याचिका पर सुप्रीम कोर्ट का निर्णय आज ये साबित करता है कि राफेल के भ्रष्टाचार की आपराधिक जांच का रास्ता सुप्रीम कोर्ट ने आज खोल दिया है। आदरणीय भाजपा सरकार के साथियों, आज जश्न के ढोल बजाने का दिल नहीं, संजीदगी से जांच स्वीकार करने का दिन है। সুপ্রিম কোর্টের এদিনের রায়ের পর রাফাল বিতর্কে ইতি পড়ল বলেই আশা প্রাক্তন বায়ুসেনা প্রধানের। All that I want to tell you is that there were a lot of people who were very skeptical at that particular point of time, believing that the Supreme Court will point something out or something. I think they have all been proven wrong, and we have been proven right, and we are very happy with that. ফ্রান্সের থেকে 36টি রাফাল যুদ্ধ বিমান কিনেছে ভারত। ইতিমধ্যে প্রথম রাফাল যুদ্ধ বিমান ফ্রান্স থেকে ভারতে চলে এসেছে। এবিপি আনন্দ।
চেস ক্লকের এই ফরম্যাটে আমি শুরুতেই ডেকে নেব কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা প্রণয় রায়কে। আমার প্রথম প্রশ্ন থাকবে সন্ময় বাবুর কাছে, যে রাফাল আকাশ বাতাস একেবারে কাঁপিয়ে রাহুল গান্ধী লোকসভা ভোটের 4 মাস আগে থেকে একটা শব্দ বলে গেছেন। আলটিমেটলি দেখা গেল যে ভোটে কাজে এলো না, মানুষকে বোঝানো গেল না, এবং আজকে দেখা গেল যে সুপ্রিম কোর্টেও কাজে এলো না, বিচারপতিরাও কেউ বললেন না। আমি একেবারে সরাসরি বিচারপতিদের বক্তব্য পড়ে শোনাচ্ছি আপনাদের, অরিজিনাল ভার্ডিক্ট থেকে। This court also did not found any substantial material on record to show it to be a case of commercial favoritism to any party by the Indian government. এইটা একদিকে বলছে সন্ময় বাবু, অন্যদিকে সুপ্রিম কোর্টকে জড়িয়ে চৌকিদার চোর হয় মন্তব্যের জন্য রীতিমতো রাহুল গান্ধীকে সতর্ক করা হয়েছে। মাননীয় বিচারপতিরা লিখছেন, We do believe that persons holding such important position in the political spectrum must be more careful. Certainly Mr. Gandhi needs to be more careful in future. আমি বলছি একেবারে স্পষ্ট সতর্কতা। আপনার সময় শুরু এখন। দেখুন, কন্টেম্পটের যে ব্যাপারটা এসছে রাহুল গান্ধীর প্রতি মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা যা বলেছেন, এই নিয়ে আমাদের বলার কিছু নেই, কারণ তাদের অবজারভেশন দিয়েছেন। কিন্তু এটা তো কখনো চৌকিদার চোর কি চোর নয় সেটা প্রমাণ করার জায়গায় কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি, এটা ভাবতে হবে। কারণ সুপ্রিম কোর্টের আজকের রায়ের মধ্যে প্যারা 86 একটা জায়গায় পরিষ্কার এটা রয়েছে যে আর্টিকেল 32 অনুযায়ী কখনোই কিন্তু এখানে ক্লিয়ার ভার্ডিক্ট দেওয়া হয়নি যে যা অ্যাভেলেবল পেপারস আছে তার ভিত্তিতে সিবিআই এনকোয়ারিটা দরকার নেই। এখন প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে কি সমস্ত পেপার সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, বা যারা না আবেদনকারীরা যারা মামলা করেছেন তারা দেবেন? কংগ্রেস তো রিট পিটিশনটা করেনি, কেন কংগ্রেস প্রথম থেকে বলেছে যে এটা কিন্তু জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এবং সিবিআই। উল্টোটা ভাবুন, তথ্য প্রমাণ ছাড়া আপনি মামলা করলেন। যারা মামলা করেছেন প্রশান্ত ভূষণ, যশবন্ত সিনহা, অরুণ শৌরি, এরা তো মামলা করেছেন, ঠিকই তো, ওনারা মামলা করেছেন, কিন্তু এনারা তো চোর বলেননি, কংগ্রেস সরাসরি চোর বলেছেন। আমরা এখনো বিশ্বাস করি যে এটা একটা স্ক্যাম, এবং প্রচুর 9টা প্রশ্ন আজকে রণদীপ সিং সুরজেওয়ালা করেছেন, প্রেস কনফারেন্স করেছে, আপনি শুনেছেন হয়তো, এবং কোন প্রশ্নের কিন্তু উত্তরটা অ্যাড্রেস হয়নি। এখন বিচারপতিদের কাছে যা অ্যাভেলেবল ডকুমেন্ট ছিল তার ভিত্তিতে কিন্তু মাননীয় বিচারপতিরা এই রায়টা দিয়েছেন, এবং এখানে বলেছেন যে কোন এজেন্সি যদি তদন্ত করে তাদের এখতিয়ার আছে। আমাদের আমি শুধু মনে করিয়ে দেবো, বোফোর্স মামলায় কিন্তু বিরোধীরা বলতে পারেন আমরা বিশ্বাস করেছিলাম যে রাজীব গান্ধী দুর্নীতিগ্রস্ত ছিল, ক্লিন চিট দিয়েছে আদালত, এই বিশ্বাস বলা যায় না? নিশ্চয়ই সোমদা, আমি মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের রায় নিয়ে কোনো কথা বলা নেই, সেটা আমাদের সবাইকে মানতে হবে, কিন্তু প্রশ্নগুলো থেকে যাচ্ছে, প্রশ্নগুলো থাকছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সেই এটা কনভেন্ট করার অসুবিধাটা কোথায়, এবং সেখানে তারা তো ডকুমেন্টগুলো চাইতে পারে। আজকে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে যদি খেয়াল করে দেখেন, সেখানে রেস্ট্রিক্টেড জুরিসডিকশন এটা বলা আছে যে কতগুলো জায়গায় নিয়ন্ত্রিত তাদের জুরিসডিকশন এরিয়া রয়েছে, ফলে স্বাভাবিকভাবে তারা সেখানে তার বাইরে বেরোতে পারছে না। এবং তারা বলছেন যদি সরাসরি ক্লিন চিট, আপনি যেটা বলছেন, যদি সেটা কথা বলেন তাহলে ক্লিন চিটের ব্যাপারটা তখনই আসে যদি বলতেন যে সিবিআই তদন্তেরও কোনো দরকার নেই, কিন্তু বলছেন যে সুপ্রিম কোর্ট বলছে এটা যে সিবিআই যদি তদন্ত করে এই রায় তার প্রতিবন্ধকতা। এই পয়েন্ট থেকেই আমি পরবর্তী বক্তার কাছে আসবো। শুধু সন্ময়দাকে মনে করিয়ে দেবো যে আপনি বিশ্বাসের কথা বলছেন, একেবারে স্পষ্ট এফআইআর করা যাবে না, সাধারণ এফআইআর এই বার্তাও কিন্তু নির্দেশে রয়েছে। প্রণয়দার কাছে যাব ওই শেষ বাক্যটা নিয়ে, যে 3 বিচারপতির একজন KM জোসেফ, তিনি কিন্তু বলছেন যে সিবিআই নিজেরা চাইলে সরকারের অনুমতি সাপেক্ষে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে সেকশন 17A অনুযায়ী তারা তদন্ত শুরু করতে পারে। আমার প্রশ্নটা রাজনৈতিক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, ভবিষ্যতে হতেই পারে বিরোধীরা বা কংগ্রেস ক্ষমতায় এলো, এই মাননীয় বিচারপতি KM জোসেফের একটা বাক্য, এই বাক্যের ওপর কিন্তু নতুন করে রাফেলের খাতা খুলতে পারে। আপনার সময় শুরু এখন। দেখুন, গত বছর এরকম সময় যখন এরকমই আলোচনা চলছিল রাফেল নিয়ে, যখন সুপ্রিম কোর্টের নির্দেশ আসেনি, তীব্র প্রশ্নবাণে আপনি আমাদেরকে বিধ্বস্ত করছিলেন, বিরোধীরা সবাই বলছিল চৌকিদার চোর হয়, তখন আপনি ভিডিওগুলো দেখবেন, আমার বক্তব্য এবং আমার দলের প্রতিনিধি হিসেবে যারা এসেছিল তাদের বক্তব্য, তাদের কনফিডেন্স লেভেলটা দেখবেন। আমরা কিন্তু জ্যোতিষী নেই, আমার হাতে কোনো স্টোন নেই, খুব একটা বিশ্বাসও করি না, তাও যে কনফিডেন্সে বলেছিলাম এটা হওয়া সম্ভব নয়, সেটার কারণ কি জানেন? কারণ একটাই, ব্যক্তিটার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার চালাচ্ছে, দেশের অস্ত্র কিনতে গিয়ে দুর্নীতি করবে এটা সম্ভব নয়। এটাও তো বিশ্বাস না, বিশ্বাসের আরেকটা পিঠ, এটা হচ্ছে কনফিডেন্স।
আজকে আর দুটো কথা হচ্ছে কেন বলেছিলাম যে মিডিয়াতে ইন্টারনেটে যত ইনফরমেশন অ্যাভেলেবেল আছে সেটা যদি কেউ নিরপেক্ষভাবে স্টাডি করতো তো এর মধ্যে কোনো করাপশনের গন্ধ আসতে পারে না। কারণ ভারতবর্ষের ইতিহাসে প্রথম একটি সরকার আরেকটি সরকারের সাথে ডিল করেছে, মাঝখানে কোনো কত্রচি মামা ছিল না। দ্বিতীয় যেটা হচ্ছে, যেটা ওই আম্বানি কা জেল মে দে দিয়া, আলমানি কা জেল মে দে দিয়া, সেটা হচ্ছে এই যে অফসেট ক্লজ ইউপিএ 2 গভর্নমেন্ট এনেছিল এবং সেই অফসেট ক্লজের যেই টাকা আম্বানির কাছে যাওয়ার কথা তার প্রায় 78টা কোম্পানিতে যাওয়ার কথা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে রাহুল গান্ধীকে নিয়ে না, আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে, অভিষেক ব্যানার্জিকে নিয়ে। কারণ সেদিন কিন্তু রাহুল গান্ধী বলেনি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তারাও বলেছিল চৌকিদার চোরাই। যে দলটা, যে সরকারটা, যে পরিবারটা সম্পূর্ণভাবে দুর্নীতির দায়ে অভিযুক্ত, তারা নিজেদের দুর্নীতিকে ঢাকতে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে নরেন্দ্র মোদী চোরাই বলে যারা বলেছিলেন, আজকে সেই সততার প্রতীক মমতা ব্যানার্জির কাছে আমাদের দাবি, তা আগে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনি ক্ষমা চান যে আপনি ভুল করেছিলেন, চৌকিদার চোর নেই। আগে পশ্চিমবঙ্গে যে দুর্নীতিগুলো হচ্ছে, যে দুর্নীতির জন্য আগে তদন্ত দরকার আছে তার তদন্ত করুন, মানুষকে আগে উত্তর দিন চাপমানি কাটমানি কোথায় গেল। আমি গতকালই গেছিলাম পার্শ্ব শিক্ষকদের ওখানে, পার্শ্ব শিক্ষকরা ধর্ণা দিচ্ছে, তারা বলছে কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে সেই টাকা তারা পাচ্ছে না, সেখান থেকে কাটমানি হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি আরো একবার দর্শকদের মনে করিয়ে দেব যে এই রাহুল গান্ধীর মামলায় সুপ্রিম কোর্টকে জড়িয়ে চৌকিদার চোর হ্যায় এই বক্তব্যের জন্য আজকে রীতিমতো তিরস্কৃত হতে হয় মাননীয় বিচারপতিদের আর্গুমেন্টে, মাননীয় বিচারপতিদের ভার্ডিক্টে। সেখানে বলা হচ্ছে, উই ডু বিলিভ দ্যাট পারসনস হোল্ডিং সাচ ইম্পর্টেন্ট পজিশন ইন দ্য পলিটিক্যাল স্পেকট্রাম মাস্ট বি কেয়ারফুল। সার্টেনলি মিস্টার গান্ধী নিডস টু বি মোর কেয়ারফুল इन फ्यूचर। ठीक কি বলেছেন মাননীয় বিচারপতিরা দেখুন। आज सुप्रीम कोर्ट ने क्लियर कर दिया है कि चौकीदार जी ने चोरी करवाई है। চলতি বছরের এপ্রিলে সুপ্রিম কোর্টকে জড়িয়ে রাহুল গান্ধীর এই মন্তব্য ঘিরেই বিতর্কের ঝড় উঠেছিল। এরপরে বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি রাহুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। গত 8ই মে এ নিয়ে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন রাহুল। জানান, আদালতকে আমি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিই। এই মন্তব্য অনিচ্ছাকৃত। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার আদালত অবমাননার মামলা বন্ধ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কিষণ কৌল এবং বিচারপতি MK জোসেফের বেঞ্চ তার পর্যবেক্ষণে বলল, ভবিষ্যতে রাহুল গান্ধীকে আরো সতর্ক থাকতে হবে। आपकी माफी पर डिफेमेशन में आपको छोड़ा है। अगर आप माफी नहीं मांगे होते तो आपको नहीं छोड़ता। तो कोर्ट से बचने के लिए तो आपने माफी मांग लिया राहुल गांधी। जनता की आंखों में आंख मिलाने के लिए क्या माफी मांगेंगे आप? उनका इरादा निश्चित रूप से था कि प्रधानमंत्री और सरकार के विरुद्ध बोलें, लेकिन किसी रूप से न्यायपालिका की तरफ नहीं था और वो बात अंततोगत्वा जब डिस्चार्ज किया है कंटेंट पे मानी गई है। इसके लिए भी मैं समझता हूं कि कुछ हद तक हर्ष की और सफलता की बात है। গত 10ই এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রকের রাফাল সংক্রান্ত গোপন ফাইল সংবাদ মাধ্যমে ফাঁস হবার পর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, রাফাল চুক্তি সংক্রান্ত প্রকাশ্যে আসা নথি আদালত খতিয়ে দেখবে। কিন্তু কেন্দ্র আদালতে জানায় ওই নথি চুরি যাওয়া এবং বেআইনিভাবে হস্তগত করা। সুপ্রিম কোর্ট বলে, ওই নথি খতিয়ে দেখেই রাফাল চুক্তিতে সিবিআই তদন্তের আর্জির রায় পুনর্বিবেচনা হবে। ওই নির্দেশের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন রাহুল গান্ধী। এবার সেই মামলায় দাড়ি টানল সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ। আমি পরবর্তী পর্যায়ে মোহিত্রা এবং সুমন বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেব এবং আমার পরের ইস্যু রাজ্য বনাম রাজ্যপাল। পুরনো ইস্যু, কিন্তু প্রতিদিন তাতে নতুন নতুন ইন্ধন দেখতে পাচ্ছি। যেমন মাননীয় রাজ্যপাল বললেন যে প্রয়োজন হলে সিঙ্গুর বা নন্দীগ্রামে গিয়ে থাকবো। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন নাম না করে মনোনীত কাউকে সীমা লঙ্ঘন করার চেষ্টা করতে দেখা যাচ্ছে। ঠিক কি বললেন যুযুধান দুপক্ষ দেখাবো আগে। पश्चिम बंगाल के किसी इलाके में जाने की वजह से इतनी उत्सुकता है, तो मेरा तो मन करता है कि एक बार ढंग से लंबा समय सिंगूर भी बिताऊं और नंदीग्राम में भी बिताऊं। There are some people who are behaving just like a BJP mouthpiece. In my state also you have seen what is going on. Just like a parallel administration they want to run. প্রশ্ন ছিল মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন নিয়ে, কিন্তু সেই ইস্যুতেই উঠে এলো বঙ্গ রাজনীতির প্রেক্ষাপট। রাজ্যের সাংবিধানিক প্রধানের এখতিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করে ফের রাজ্যপাল জগদীপ ধনকরকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। ফলে ফের প্রকাশ্যে চলে এলো রাজ্য রাজভবনের সংঘাত। Central government must work as per constitutional provision. State government also must work as per the constitutional provision. But some nominated persons
they are behaving too much. They should not supersede the central government also. I think central government must take care for that. তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবারই রাজ্যপাল জগদীপ ধনখড় বঙ্গের দুই বিতর্কিত জনপদ যা ঘিরে একসময় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য সেই সিঙ্গুর ও নন্দীগ্রামে যাবার ইচ্ছা প্রকাশ করেন। मैं सिंगूर गया, कहा आप अचानक सिंगूर गए? अरे भाई सिंगूर गया, कलेक्टर साहब को बताकर गया। यदि अगर पश्चिम बंगाल के किसी इलाके में जाने की वजह से इतनी उत्सुकता है तो मेरा तो मन करता है कि एक बार ढंग से लंबा समय सिंगूर भी बिताऊं और नंदीग्राम में भी बिताऊं। आप अक्सर देखेंगे जिस चीज को आप ढकना चाहते हैं उसको लोग देखना चाहते हैं। গত 11ই নভেম্বর বিশ্বভারতী থেকে ফেরার পথে সিঙ্গুরের বিডিও অফিসে সারপ্রাইজ ভিজিটে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল। এদিন ফের একবার সিঙ্গুরে যাবার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। শুক্রবার ফরাক্কা যাচ্ছেন তিনি, আর তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। I am going to Malda tomorrow. I know going 600 kilometers in a day, Farakka, is not easy. I tried to secure helicopter. For one or the other reason, I don't want to go into it. Is not available, I'll go. রাজ্যপালের এই ভূমিকারই কড়া সমালোচনায় সরব তৃণমূল। রাজ্যপালের এখতিয়ারের মধ্যে এই ধরনের কথা বলা আছে কিনা, এখতিয়ার ভুক্ত কিনা, এটা আমরা জানি না। আমরা দেখছি যে উনি যতটা না এখানে রাজ্যপালের যা কাজ সেটা করছেন তার থেকে বেশি একটা রাজনৈতিক নেতা হিসাবে কাজ করছেন। সিঙ্গুরে উনি হঠাৎ চলে গেলেন, বিডিও অফিসে হঠাৎ চলে গেলেন, হঠাৎ গিয়ে সেখানে বসলেন। মানে এটা আগে কোনোদিন এই রাজ্যে বহু রাজ্যপাল এসছেন, কখনো রাজ্যপালের এই ধরনের আচরণ আমরা দেখিনি। উনি হেলিকপ্টার নিয়ে যাবেনটা কি করতে সেটা তো আমাদের জানার দরকার আছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিয়েছেন রাজ্যপাল। All my activities in the state of West Bengal are inconsistent with my oath. That is, I need to protect the Indian Constitution and serve the people of the state of West Bengal. প্রত্যাশিতভাবেই এই ইস্যুতেই রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে বিজেপি। রাজ্যপালের পদটি মনোনীত হলেও সংবিধানে তার একটা নির্দিষ্ট অবস্থান আছে, তার দায়িত্ব আছে। রাজ্যপাল যা করছেন সেটা কিন্তু জনসমক্ষে আছে এবং তিনি সংবিধানকে সামনে রেখেই কাজ করছেন। শুক্রবার ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজের 25 বছর পূর্তির অনুষ্ঠানের সূচনা করবেন রাজ্যপাল। সেই উপলক্ষে সাজো সাজো রব কলেজ জুড়ে। অনুষ্ঠানে আমন্ত্রিত স্থানীয় তৃণমূল নেতারা জানিয়ে দিয়েছেন তারা সেই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। উনি পক্ষপাতিত্ব করছেন বিজেপির হয়ে। এই পক্ষপাতিত্ব করার জন্য আমরা এই প্রোগ্রাম যাব। জেলা সভাপতি সাহেবের সঙ্গে কথা বলেছি, তো যা মানে বললেন তাতে আর কি আমাদের না যাওয়াটাই ভালো আর কি। 17 তারিখে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আসছেন, আমরা সেই প্রোগ্রামে পুরো ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেস যাব। It doesn't matter to me who behaves politically what. If left people come to me, forward bloc people come to me, Congress people come to me, they are entitled to respect. I listen to them. রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড় রাজ্যের দায়িত্ব নেবার পর থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্যের সঙ্গে রাজভবনের মতভেদ সামনে এসেছে। এরই মধ্যে কালীপুজোয় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সস্ত্রীক উপস্থিত হন রাজ্যপাল। কিন্তু পুজো মিটতে না মিটতেই সৌহার্দ্যের পরিবেশে ইতি। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে প্রশংসা করায় ফের রাজ্যপালকে নাম না করে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। Please don't ask me the question. I cannot reply to the BJP question. I would not react to any statement that may have been made by the Honorable Chief Minister. সংঘাতের সেই আবহ বজায় রইল পুরো মাত্রায়। সুমন ঘরাই ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। মহিতা, দুটো প্রশ্ন। একটা হচ্ছে সরাসরি আপনার দলের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, এক ব্র্যাকেটে রাখা হচ্ছে বিজেপির মাউথপিস বলা হচ্ছে, বিজেপির রাজনৈতিক দল তার প্রতিনিধি বলা হচ্ছে, আর অন্যদিকে ঘূর্ণিঝড় বুলবুল, সেখানে আপনারা বিরোধীরা মানুষের পাশে না দাঁড়িয়ে সরাসরি রাজনীতি করছেন। দুটো অভিযোগ, আপনার সময় শুরু এখন। না, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে অধিকার ইত্যাদি শেখানোটা অত্যন্ত হাস্যকর। উনি মুখ্যমন্ত্রী হয়ে আমরা দেখেছি যে ভবানীপুরের থানায় দুষ্কৃতিকারীদের সঙ্গে গিয়ে বসেছিলেন। এটা তো কিরকম অধিকার মুখ্যমন্ত্রী জানি না। তারপরে আমরা দেখেছি একজন মানে দুর্নীতির জন্য অভিযুক্ত পুলিশ অফিসারের জন্য ধর্নায় বসে গেলেন। এহেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাউকে বলছেন যে তিনি মনোনীত, তার ফলে তার কি অধিকার না আছে, এগুলো তার বলার কোনো
অধিকারী নেই। শুধু তাই নয়, আমাদের এই মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারে, যে কোনো কেন্দ্রের ব্যাপারে বিরোধিতা করতে গিয়ে এই স্তরে নেমে যান। আপনাদের মনে আছে একবার ওনার প্লেন দেরি হয়েছিল নামতে, তাই নিয়ে উনি চক্রান্ত দেখেছিলেন। তার কয়েকদিন আগে প্রণব মুখার্জির প্লেন একইভাবে দেরি হয়ে উনি জয়ললিতার যে ছিল ফিউনারেল ছিল, অন্ত্যেষ্টিক্রিয়ায় যেতে পারেননি। রাষ্ট্রপতি কিন্তু কিছু বলেননি। আমাদের মুখ্যমন্ত্রী একটা ঘোরে ভোগেন যে কি করে কত রকম ভাবে কেন্দ্রের বিরোধিতা করা যায় এবং সেটা এক পর্যায়ে দেশ বিরোধিতায় চলে যায়। আজকে আমাদের রাজ্যপালের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, এই দেখালেন একটা কলেজের উদ্বোধনে যাবেন, সেখানে তৃণমূলের লোকেরা যাবে না। এটা তো অত্যন্ত একটা আমাদের রাজ্যের পক্ষে একটা অত্যন্ত লজ্জা, রাজ্যের সংস্কৃতির জন্য লজ্জা। আর যেটা বলছেন বন্যার ক্ষেত্রে তো দেখেছেন আমাদের সাংসদ বাবুল সুপ্রিয় গিয়েছেন, সেখানে তিনি গিয়েছেন যদি তাদের সাধারণ মানুষের যদি কোনো কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ থাকে যে ত্রাণ আসছে না, করতে পারেন, কিন্তু সেখানে সরাসরি তৃণমূলের পক্ষ থেকে গিয়ে তার বিরুদ্ধে হইচই করা হচ্ছে, মিছিল করা হচ্ছে। এই যে একটা অভদ্রতার রাজনীতি, আজকে বিশেষত এই লোকসভা নির্বাচনের যে ধাক্কা, এটা এখনো উনি ভুলতে পারছেন না। উনি একটা কমপ্লেক্সে ভুগছেন এবং তার ফলে এটা মনে রাখতে হবে, আমাদের যিনি রাজ্যপাল তিনি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন কাজ করেছেন, ফলে আইন কানুনটা তিনি খুব ভালোই জানেন। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সেই বিষয়ে সচেতন থাকা উচিত। আমি সুমন বাবুর কাছে আসবো, তার আগে দ্রুত দেখাবো যে বন্যাত্রাণে গিয়ে বিরোধীরা বন্যাত্রাণে বাধা দিচ্ছে এবং রাজনীতি করছে, সরাসরি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সারা রাত জেগে থেকে কি করেছেন? ওনার ছেলেরা তো রাস্তায় কাটমানি সংগ্রহ করছে, চাল ডাল যা এসছে সেগুলো চুরি হয়ে যাচ্ছে। একটা মানুষকে আপনি দেখতে পেলেন এতক্ষণের মধ্যে যে বলেছে চাল ডাল তেরপল পেয়েছে? বুধবার বুলবুল বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে গিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার নবান্ন থেকে নাম না করে যার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। রাজনীতি করতে নামলে আমরাও কিন্তু কম করতে পারতাম না। অনেকগুলো ইদানিং ডেভেলপমেন্ট হয়েছে আপনারা জানেন, কিন্তু আমরা সেটা না করে আমরা কিন্তু সাইক্লোনের কাজ করছি। ঘূর্ণিঝড় বুলবুল তাণ্ডব চালিয়ে রাজ্য থেকে বিদায় নিলেও তা নিয়ে এবার ঝড় উঠল রাজ্য রাজনৈতিক মহলে। ফের শুরু হলো কেন্দ্র রাজ্য সংঘাত। বুধবার বিজেপি সাংসদ বাবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, পাল্টা ওঠে জয় শ্রীরাম স্লোগান। তৃণমূলকে এক হাত নেন বাবুল। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কোথাও আসেনি, এরা সবাই বলছে যে একই বাড়িতে 5 জন করে পেয়েছে সে টাকা, অথচ এদের যদি খোলার চাল না হয়ে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতেন তাহলে অন্তত কংক্রিটের ছাদ তো তাদের এইভাবে ঝড়েতে এইভাবে বিপর্যস্ত হতো না সব কিছু। 1 আর 2 এমপি তো আসেনি, এলাকার মানুষ, এখানকার এলাকার যারা আধিকারিক তারাও কেউ আসেনি। বৃহস্পতিবার নাম না করে পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী। যারা রাজনৈতিক বিতর্ক করে এই বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে, অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন আর ভাঙচুর করছেন আর পলিটিক্স করছেন, তাদের আমি অনুরোধ করবো এটা করবেন না, এখন এটা কিন্তু সময় নয়। দিদিদার সঙ্গে আজ সকালে আমার কথা হলো যে প্রথম যে ত্রাণ শিবিরগুলো করার চেষ্টা হয়েছিল সেখানে মারামারি হচ্ছে। আমি অন্য ব্যবস্থা করার চেষ্টা করছি, কিন্তু আপনি বলুন যে যদি বিজেপি ওখানে এখন ত্রাণ শিবির লাগাতে যায় তাহলে কি ওনার প্রশাসন, ওনার পুলিশ কি সাহায্য করবে? কেন্দ্রের কাছে পাওনা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল ট্যাক্সে যেহেতু টাকা কম ইনকাম হয়েছে এবং গ্রোথ এত স্লো চলছে যে তারা 42% যেটা রাজ্যকে দেবে বলেছিল, সেন্ট্রাল ডিভিশন যেটা ভ্যালু করে দেয়, এটা রিডিউসড হয়ে গেছে বিকজ সেন্ট্রাল এটা মানে খুব লেস হয়ে গেছে বলে। ফলে আমাদের রাজ্য 640 কোটি টাকা লোকসান করেছে। সেন্ট্রাল ট্যাক্স আমরা পাইনি। 17,000 কোটি টাকা সেন্ট্রালের কাছে আমরা পাই, সেই টাকাটাও দিচ্ছে না। তার মধ্যে এত বড় একটা সাইক্লোন হয়ে গেছে। সেই 17,000 কোটি টাকার পাওনাটার জন্য মুখ্যমন্ত্রীকে তো অন্তত সৌজন্য সাক্ষাৎও প্রধানমন্ত্রীর সঙ্গে করতে হবে। উনি সৌজন্য সাক্ষাতের সময়টাও এমন পাচ্ছেন যখন ওনার মানে অত্যন্ত ঘনিষ্ঠ রাজীব কুমার বাবুর গ্রেপ্তারি নিয়ে সবকিছু চলছে, যেখানে মানুষকে উনি বিভ্রান্ত করেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে বলে এনার গ্রেপ্তারি আটকেছে। নির্মলা সীতারামনের সঙ্গে একটাও মিটিং মুখ্যমন্ত্রীর হয়েছে, ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে একটাও মিটিং অমিত মিত্রর হয়েছে। কাজেই এই রাজনীতির কথা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তৃণমূল নেত্রীর মতো কথা বলে গেলে চলবে না। এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে বুলবুলের জেরে রাজ্যের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হয়। এরপর একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রায় 15 লক্ষ হেক্টর জমি, তার বেশি পুরো টোটাল ফসল নষ্ট হয়ে গেছে।
পাকা ধানটাই পুরো নষ্ট হয়ে গেছে। তাছাড়াও প্রায় 5 লক্ষ বাড়ি ভেঙে গেছে, 16 লক্ষ মানুষ 6 লক্ষ মানুষ তো ডাইরেক্ট এফেক্ট হয়েছে, তার মধ্যেও অনেক আছে পরিবার। এগুলো পানের বরজ টোটাল নষ্ট হয়ে গেছে, দক্ষিণ 24 পরগনা বেশি নষ্ট হয়েছে পানের বরজ, মেদিনীপুরেও। কেউ যদি মনে করেন যে সাইক্লোনে সাহায্য করবেন, করতেই পারেন, তবে আমরা মনে করব যে তারা মেটেরিয়ালস দিয়ে সাহায্য করলে আমরা আরো খুশি হব, বেটার। গত 11 নভেম্বর বুলবুলে ক্ষয়ক্ষতি ও ত্রাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ভিডিও কনফারেন্সে ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, রাজ্য জানিয়েছে 1 লক্ষ বাড়ির ক্ষতি হয়েছে, অনেক ফসল নষ্ট হয়েছে, সব জায়গায় বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হয়েছে, টেলিফোন পরিষেবা শীঘ্রই সব জায়গায় চালু হয়ে যাবে। কেন্দ্রের বৈঠকে রাজ্যের 11 নভেম্বরের এই দাবিকে সামনে রেখে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। কালকে আমি গ্রাউন্ডে যেটা দেখেছি, তার সঙ্গে কি মুখ্যমন্ত্রী মানে এই অফিসিয়ালরা যে মিটিং করেছেন তার কোনো সামঞ্জস্য আছে? অভিষেক ব্যানার্জি একবারও গেছে, জাটোয়াজি গেছেন, এমএলএরা গেছেন, জিজ্ঞেস করুন একটুখানি। আর যদি মানুষের পাশে দাঁড়াতে চান তাহলে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীরা পরিদর্শন করেন, উনি করেছেন, খুব ভালো কথা। প্রশাসনকে এবং ওনার যারা নেতা আছে তাদেরকে গ্রাউন্ডে পাঠান। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের ত্রাণ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত অব্যাহত। সুমন ভরায় ও সৌমিত্র সেনগুপ্ত, এবিপি আনন্দ। মহিতদার বক্তব্যের শেষ বাক্য ছিল যে মাননীয় রাজ্যপাল তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, সত্যি 40 বছর ক্রিমিনাল ল প্র্যাকটিস করেছেন। ঘটনাচক্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরও আইনি ডিগ্রি আছে, সুতরাং আইনি এখতিয়ার নিয়ে তরজা জমবে নিয়ে সন্দেহের অবকাশ নেই। সুমনবাবুর কাছে আসবো। সুমনবাবু, গোপাল কৃষ্ণ গান্ধী নন্দীগ্রামে গেছিলেন, তৃণমূল তখন উচ্ছ্বসিত হয়েছিল, আমার মনে আছে রাস্তায় নেবে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন। তখনও রাজ্যপাল মনোনীতই ছিলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারটা নির্বাচিত সরকারই ছিল। ঠিক না ভুল, লক্ষণ রেখা অতিক্রম কিনা আমি জানি না, বিচার করার অন্য অনেক বিশিষ্ট মানুষ আছে, কিন্তু আজকের সক্রিয়তা ঠিক হলে সেদিনের সক্রিয়তাও ঠিক ছিল, আজকের সক্রিয়তা ভুল হলে কিন্তু সেদিনের সক্রিয়তাও ভুল ছিল। আপনার সময় শুরু। আমি আপনার থেকে 10 সেকেন্ড অতিরিক্ত সময় চেয়ে নেবো। সেটা হচ্ছে যে রাফাল যে রায়টা বেরিয়েছে, সেই রায়টার কোনো এক্সটেন্ডেড পার্ট আছে কি? মানে রাহুল গান্ধী সংক্রান্ত যে রায়টা এক্সটেন্ডেড পার্ট আছে, আমরা দেখিয়েছি প্রথম প্যাকেজে। সেটা দেখি কোথাও কোনো জায়গাতে আমাদের রাজ্যের আমার হাতেই আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনো বক্তব্য রয়েছে ওখানে? আমি জানি না যে এইভাবে অশালীনভাবে সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী এবং তার মানে সঙ্গে যারা যুক্ত তাদেরকে অশালীনভাবে আক্রমণ, বেআইনিভাবে আক্রমণের এই ট্রেন্ডটা, এটা কিন্তু পশ্চিমবঙ্গে নতুন শুরু হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আপনার প্রশ্নে আসি যে দেখুন, গোপাল কৃষ্ণ গান্ধী যদি আপনি রাজ্যপাল হিসেবে বলেন, তাহলে গোপাল কৃষ্ণ গান্ধী হচ্ছে ভারতবর্ষের মধ্যে স্ট্যাচু অফ ইউনিটির মতো তার উচ্চতা। আমি তার সঙ্গে অন্য জায়গায় যেতে চাইছি না। আমি বলছি যে ধরুন বুলবুলের দাপট চলে গেছে, পদ্মপালদের দাপট কিন্তু কমেনি। আমি এটা পরিষ্কারভাবে বলতে চাইছি যে রাজ্যপাল কি এটা জানেন যে বাবুঘাট থেকে একটা ফেরি সার্ভিস আছে, নয় শিবপুর ঘাট নাহলে রামকৃষ্ণপুর ঘাট হয়ে ওখান থেকে একটা টোটো ধরে সেটা নবান্ন যাওয়া যায়, বাকি আছে শুধু নবান্নে যাওয়া। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারে বসা ছাড়া আর রাজ্যপালের আর কিন্তু বাকি নেই কিছু। আমি তো বলছি যে রাজ্যপাল মানে এই রাজ্যের বিরোধী দলগুলো তারা যে ধরনের রাজনীতি করে, সেই রাজনীতির পরিপ্রেক্ষিতে যদি আপনি ভাবেন, তাহলে বোধহয় দিলীপ বাবুর এখন মানে একটা আর্নলিভ নেওয়ার সময় হয়েছে। তিনি আর্নলিভ নিয়ে সরে গেলে অনায়াসে আমাদের রাজ্যপাল রাজভবনে না থেকে তিনি মুরলীধর সেন লেনে বসুন না এবং সেখান থেকে বিবৃতি দিন, তাতে কোনো বিভ্রান্তির কিছু থাকবে না। মূল জায়গা হচ্ছে যে রাজ্যপালের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা সম্পর্কে আমরা সকলেই জানি। ধরুন আজকে যদি কেন্দ্রে রাষ্ট্রপতি যদি এই ধরনের কাজ করতেন, প্রশাসনিক বৈঠক, এবং প্রধানমন্ত্রী তখন তার কি রিয়াকশন হতো, বা ধরুন ইউপিতে যদি ইউপির রাজ্যপাল হঠাৎ করে সক্রিয় হয়ে যোগী আদিত্যনাথের বদলে তিনি প্রশাসনিক বৈঠক করতে আরম্ভ করতেন, আমি জানি না যে যারা বিজেপির প্রতিনিধিত্ব করছেন তারা আদৌ সেই সময় সংবিধানের যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে তারা সচেতন হতেন কিনা। অর্থাৎ কোনো একটা জায়গায় যে সূক্ষ্ম লক্ষণ রেখা বারবার ধরে পশ্চিমবঙ্গের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না যে যেখানে রাজ্যপাল প্রশাসনিক মিটিং করছেন, তিনি এমএলএ এমপিদের ডেকে পাঠাচ্ছেন, অথচ যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শাসন ব্যবস্থাটাকে মাটির কাছে নিয়ে গেছেন, 300 মিনিটে তিনি প্রশাসনিক বৈঠক করেছেন, তার রাজ্যে এসে এই আপনার সময় শেষ, বোধহয় সংবিধান অতিরিক্ত 10 সেকেন্ড শেষ। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি শুভময় মিত্র এবং বিশ্বনাথ চক্রবর্তীকে ডেকে নেব এবং আপনাদের দেখাবো আমাদের আজকের এই আলোচনা তৃতীয় পর্ব। জয়েন্টে বাংলা সহ আঞ্চলিক ভাষা অন্তর্ভুক্ত করতে হবে, এই দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বলছে না, এটা বাঙালি অবাঙালি বিভেদ তৈরির চেষ্টা। কি ঘটনাটা, ইস্যুটা কি, দেখুন আগে।
2020 সালে 6 থেকে 11 জানুয়ারির মধ্যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন বা কেন্দ্রীয় জয়েন্টের পরীক্ষা হওয়ার কথা। ইতিমধ্যে সেই পরীক্ষার ফর্ম ফিল আপের কাজ শেষ। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ জানিয়ে দিয়েছে এবার এই পরীক্ষায় ইংরেজি, হিন্দি ও গুজরাটি ভাষায় প্রশ্নপত্র থাকবে। আর এখানেই শুরু হয়েছে বিতর্ক। আঞ্চলিক ভাষা হিসেবে কেন গুজরাটিতেই প্রশ্নপত্র থাকবে, কেন বাংলায় নয়? এই প্রশ্ন তুলে প্রথম থেকেই সরব তৃণমূল নেত্রী। হ্যাঁ, 11 তারিখে বেলা 2টো থেকে 3টে সমস্ত ওয়ার্ডে সমস্ত ব্লকে জেলায় এবং কলকাতার প্রত্যেকটা ওয়ার্ডে, সারা বাংলার প্রত্যেকটা ব্লকে মিছিল করতে বলে দেওয়া হবে। যদিও জয়েন্ট এন্ট্রান্স মেইনের পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির দাবি 2013 সালে বিভিন্ন রাজ্যের মতামত চাওয়ার পর গুজরাটি ভাষায় জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার প্রশ্ন তৈরির আর্জি জানায় গুজরাট সরকার। 2014-তে মহারাষ্ট্র হিন্দি ও উর্দু ভাষায় প্রশ্নপত্রের জন্য আবেদন জানায়, পরে তারা আবেদন প্রত্যাহার করে। এছাড়াও অন্য কোনো রাজ্য তাদের আঞ্চলিক ভাষায় জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার প্রশ্নপত্র তৈরির আবেদন জানায়নি। কিন্তু তৃণমূল সরকারের দাবি 2 মাস আগেই চিঠি দিয়েছিল তারা। এই প্রেক্ষাপটে ইতিমধ্যে রাস্তায় নেমেছে তৃণমূল। বিষয়টি সংসদের শীতকালীন অধিবেশনে তোলার কথাও জানিয়েছে তারা। তৃণমূল সূত্রে খবর, দলের কোর কমিটির বৈঠকে কেন্দ্রীয় জয়েন্টে বাংলায় প্রশ্নপত্রের দাবি নিয়ে বিস্তর আলোচনা হয়। ঠিক হয়েছে এই দাবিতে বিধানসভার শীতকালীন অধিবেশনে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করানো হবে। যদি না দেয় তাহলে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব, এবং এটা যদি হয় আমরা এটা বিধানসভায় যখন বসবে বিধানসভায় আমরা প্রস্তাব এনে এটাকে পাশ করাবো, এটা করাতে হবে। এই বাংলাকে অন্তর্ভুক্ত করতে হবে, এ তো ছেড়ে দেওয়া নেই। যদিও তৃণমূলের বিধানসভায় প্রস্তাব আনাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। আপনারা 370 ধারার বিরুদ্ধে প্রস্তাব নিয়েছিলেন, আপনারা এনআরসি নিয়ে প্রস্তাব নিয়েছেন, আর যে রীতিমতো সিপিএম কংগ্রেসকে টুপিও পরিয়েছেন এই নিয়ে, দিয়ে বলছেন এটা কোনো ইস্যু নয়। আমার মনে হয় এবারে ওনারা সাপোর্ট করবেন না। বিজেপি ওখানে ভালো সংখ্যায় আছে, বিরোধিতা করে আমরা দেখিয়ে দেবো। বাম কংগ্রেস নীতিগতভাবে বাংলায় জয়েন্টের প্রশ্নপত্রের পক্ষপাতী হলেও তৃণমূল সরকারের ভূমিকায় অসন্তুষ্ট তারা। গোটা রাজ্যের সরকারি কাজ কেন বাংলায় চালু করা হচ্ছে না? বুদ্ধবাবুর আমলে যতটা চালু হয়েছিল তাকে বাতিল করে দেওয়া হচ্ছে কেন? রামনবমী অথবা হনুমান জয়ন্তী কম্পিটিশন করে আমাদের রাজ্যের শাসক দল, তারা বাংলা ভাষা নিয়ে কি করে বলবে? তারা তো বাংলার সংস্কৃতিকেই মানছে না। বিধানসভায় সর্বদলীয় বিল আনা হোক, আমাদের তাতে কোনো আপত্তি নেই, আমরা পূর্ণ সমর্থন দেব। এরই মধ্যে কেন্দ্রীয় জয়েন্টে বাংলায় প্রশ্নপত্রের দাবি জানিয়ে এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বৃহস্পতিবার নরেন্দ্র মোদীকে চিঠি দেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বার্তা দেন তৃণমূলকেও। রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি, এই ব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন করে তুলুন, আমরা সেই আন্দোলনকে সমর্থন করব। আপনি যখন চিঠি দিয়েছেন সেই চিঠিটা মানুষের কাছে রাজ্য সরকার প্রকাশ করুন। শাসক দলের উদ্যোগে আমরা নিশ্চয়ই রাজনৈতিক আমরা সংকীর্ণতা দূর করে আমরা তাদের পাশে থাকব। এদিন তৃণমূল সূত্রে খবর, শুধু বাংলা কেন অন্যান্য রাজ্যের আঞ্চলিক ভাষাতেও যাতে প্রশ্নপত্র হয় সেই দাবিকে সামনে রেখে বিজেপির উপর চাপ বাড়াতে অন্যান্য রাজ্যকেও পাশে পেতে চাইছে রাজ্যের শাসক দল। একটা ভাষাকে তুমি যদি অন্য মাতৃভাষাকে বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে যদি স্বীকৃতি দাও, আমি তার বিরুদ্ধে বলছি না, কিন্তু আমার মাতৃভাষা যা স্বীকৃত তার চেয়ে পুরনো এবং মর্যাদা সম্পন্ন তাকে তুমি অবহেলা করবে, এটা এই ফেডারেল স্ট্রাকচারে বেনিয়ম, অন্যায় এবং এক রকমের অপরাধ। এটা দল মত সবারই একসঙ্গে প্রতিবাদ করা উচিত। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল উন্নয়ন, উন্নয়ন এবং উন্নয়ন। উন্নয়নটা কি হয়েছে সেটা মানুষ বুঝতে পেরেছে, তাই বাস্তব থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রাদেশিকতাকে উস্কে দেওয়া হচ্ছে। আগামী বছরের গোড়ায় পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে বসবেন তাদের প্রশ্নপত্র বাংলায় থাকবে কিনা সেটা সময় বলবে, কিন্তু এই ইস্যুতে এখন উত্তাল রাজ্য রাজনীতি। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সময়বাবু, বিরোধীরা বলছেন যে এটা আসলে বাঙালি অবাঙালি ইস্যুকে সামনে আনা, মাতৃভাষার মর্যাদা, বাঙালির আত্মমর্যাদা, ভারতবর্ষে একাধিক রাজ্যে ভাষার ভিত্তিতে, আঞ্চলিকতার ভিত্তিতে অত্যন্ত শক্তিশালী, দীর্ঘমেয়াদী
অত্যন্ত আবেগঘন আন্দোলন হয়েছে, একাধিক রাজ্যে নানা ভাঙা করা হয়েছে। একদিকে জাতিসত্তা, একদিকে ভাষা নিয়ে লড়াই, এই আইডেন্টিটি পলিটিক্সের ওপর আজকের আধুনিক ভারতবর্ষের প্রায় সীমানাটা দাঁড়িয়ে গেছে। এবার ভোটের বাক্সে তৃণমূল কি বাঙালির সঙ্গে নিজেদের একাত্ম করে তার ডিভিডেন্ড পেতে পারবে? অর্থাৎ সোজা কথা, বাঙালি ভোট কি কনসলিডেটেড হতে পারে? আপনার সময় শুরু এখন। দেখুন, আমাদের রাজনীতির দিকটা আগে দেখা যাক, তারপর পড়াশোনার দিকটা। রাজনীতির দিকটা কি বলছে? হিন্দু মুসলিম একটা ভোটের ভাগ আছে, সেই ভাগের মধ্যে ধরা যাক 70% হিন্দু, 30% মুসলিম ভোট আছে। এবার এই যে মুসলিম ভোটের মধ্যে একটা বড় অংশ অবশ্যই বিজেপি পায় না সাধারণভাবে। এবার তৃণমূল কংগ্রেসকে যদি ভোট বাড়াতে হয় তাহলে এই যে 70% ভোট, তার মধ্যে হিন্দু বাঙালিদের একটা বড় অংশ আছে, এবং বাঙালিদের ভোট মোটামুটি পশ্চিমবঙ্গে 83%, অবাঙালিদের 17% মতো। এই জায়গায় বাঙালি ভোট যদি কিছুটা তাদের দলের দিকে নিয়ে আসা যায়, সুতরাং খুব স্বাভাবিকভাবেই যদি বাঙালি অবাঙালি এই দ্বন্দ্বটা বাঁধানো যায়, ভোটের রাজনীতিতে বিভাজন বা সম্প্রদায়গত লড়াই সবসময় খুব ভালো কাজ করে। ফলে সেক্ষেত্রে বিজেপির কাছ থেকে কিছুটা ভোট যদি তৃণমূলের কাছে আসে তাহলে তৃণমূলের পক্ষে খুব সুবিধে, রাজনৈতিক যে স্ট্র্যাটেজি। আবার অন্যদিকে একটু দেখুন, তৃণমূল কিন্তু যে ভোটটা আনতে চাইছে বিজেপির দিক থেকে, মনে রাখতে হবে এই ভোটের কিছু অংশ কিন্তু বাম কংগ্রেসের দিকেও চলে যেতে পারে, সেক্ষেত্রে একটা গন্ডগোলের সম্ভাবনা আছে। অন্য দিকটা হচ্ছে পড়াশোনার জায়গাটা। পড়াশোনার জায়গায় বাংলায় প্রশ্নের যে ব্যাপারটা, আমি এই টিভি চ্যানেলের মাধ্যমে জানাতে চাই ছাত্রদের কাছে, কিন্তু পরীক্ষার আগে একদম গুলিয়ে যাবে। আমাদের যে টার্মিনোলজি ইংরেজিতে অনেক সুবিধাজনক, ক্যালকুলাসের বাংলা কলনবিদ্যা তো বোঝা গেল, কিন্তু প্যারাবোলা স্যারকে কি বলবেন বা হাইপারবোলাকে কি বলবেন এ নিয়ে ব্যাপক মুশকিল হবে। সুতরাং ছাত্রছাত্রীদের কাছে পরিষ্কার জানিয়ে রাখা যে বেশিরভাগ ভালো ছাত্রছাত্রী আজকাল ইংরেজিতে পড়াশোনা করে, এই রাজনৈতিক দ্বন্দ্বে আপনারা দয়া করে কান দেবেন না। তিনটে মুশকিল, এই যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় তিনটে বা মেডিকেলের পরীক্ষায় তিনটে বড় মুশকিল। প্রথম, বোঝার মুশকিল, বাংলাই হোক গুজরাটি হোক অলচিকিই হোক যাতেই প্রশ্ন করবেন ব্যাপক মুশকিল বাংলায় তার ট্রান্সলেট করা। দ্বিতীয়, 22টা 24টা ভাষায় প্রশ্ন করবেন, একটা পরীক্ষার প্রশ্ন করতে প্রায় 10-15 জন পরীক্ষক মিনিমাম লাগে, 100 জনও লাগে, সেগুলো বাংলায় হিন্দিতে গুজরাটিতে ট্রান্সলেট করবেন, প্রশ্নের গোপনীয়তা নষ্ট হবে, এতগুলো ভাষায় প্রশ্ন করা যায় না। সব শেষে যেটা বড় মুশকিল সেটা হচ্ছে, আর 30 সেকেন্ড সময় নিচ্ছি, বড় মুশকিল হচ্ছে প্রশ্নের ভুল। প্রশ্নের ভুল করলে ছাত্রছাত্রীরা নম্বর পান। NEET পরীক্ষায় বছর 2 আগে এই নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, একটি ভাষার প্রশ্নে ভুল ছিল, ইংরেজিতে ভুল ছিল না, ছাত্রছাত্রীরা কিন্তু নম্বর পাননি। অর্থাৎ ছাত্রছাত্রীদের পক্ষে আমাদের দেশে হিন্দি বন্ধ হোক, গুজরাটি বন্ধ হোক, বাংলা বন্ধ হোক, বিজ্ঞানের পরীক্ষা হোক শুধুমাত্র ইংরেজিতে। আমি পরবর্তী বক্তার কাছে যাব, তার আগে আপনাদের দেখাবো দিলীপ ঘোষের আরেকটা মন্তব্য, যেটা খুব শুভময়বাবু দুটো ভাগে ভাগ করেছেন এই বিতর্ক, রাজনীতির দিকটা আর পড়াশুনোর দিকটা। দিলীপ বাবুর বক্তব্য অবশ্য পড়াশুনোর দিকটা নিয়েছিল, যে সর্বভারতীয় জয়েন্টে বাংলা থেকে যত পরিমাণ ছাত্রছাত্রী, যতজন ছাত্রছাত্রী বসেন তার থেকে ঢের বেশি নাকি গুজরাট থেকে বসেন। সত্যি বলছেন দিলীপ বাবু? পরিসংখ্যান কি বলছে আমি ফিগার দেখাবো, তারপর এই আলোচনার এবং এই বিতর্কের অন্য পার্টে আসবো। দেখুন, বাংলা স্কুলগুলোর যে হালত, বাংলা স্কুলে সরকারি স্কুলে পড়ে জয়েন্টে কেউ পৌঁছতে পারে না। গুজরাটে 60,000-এর বেশি লোক জয়েন্ট পরীক্ষা দেয়, তারা চেয়েছে তাই গুজরাটে দিয়েছে। গুজরাটের পিছনে যদি তিনি তৈলমর্দন করেন তাহলে হয়তো তার উন্নতি হতে পারে। কেন্দ্রীয় জয়েন্টে বাংলায় প্রশ্নপত্র করার দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জোর চাপানুতর। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের একটি মন্তব্যে বিতর্ক আরো বেড়েছে। আমি জানতে চাইছি যে কতজন বাংলায় পরীক্ষা দেবে? আদৌ কি কেউ বাংলায় পরীক্ষার্থী আছে আমাদের পশ্চিমবাংলায়? নাকি সরকারি বাংলা মাধ্যমের যে স্কুল আছে সেখান থেকে জয়েন্ট দেওয়ার মতো ছাত্রছাত্রী তৈরি হয়? কতজন হয়? এটা না জেনে খালি নাটক করা হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের প্রেক্ষাপটেই সূত্রের খবর, বিগত কয়েক বছরে বাংলা থেকে 40 থেকে 45,000 পরীক্ষার্থী কেন্দ্রীয় জয়েন্ট পরীক্ষা দেন, আর 2019 সালে গুজরাট থেকে প্রায় 80,000 ছাত্রছাত্রী বসেন কেন্দ্রীয় জয়েন্ট পরীক্ষায়। তবে পিছিয়ে নেই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষাও। এই পরীক্ষাও এখন সর্বভারতীয়। রাজ্য জয়েন্ট বোর্ড সূত্রে খবর, 2019 সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা দেন 80,989 জন। এদের মধ্যে 41,908 জনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড থেকে পাশ করে আসা ছাত্রছাত্রী। শুধু তাই নয়, 2019-এ রাজ্যের তরফে যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছে তাতে 40% পড়ুয়া মহারাষ্ট্র, বিহার, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানার মতো ভিন রাজ্যের। এর মধ্যে রয়েছেন এ রাজ্যের ICSE এবং CBSE বোর্ডের পরীক্ষার্থীরাও। তাই এ রাজ্যের পরীক্ষার্থী যেমন কেন্দ্রীয় জয়েন্ট দেন, তেমনি ভিন রাজ্যের বহু পরীক্ষার্থীও রাজ্য জয়েন্ট বোর্ডের পরীক্ষায় বসেন। আর এই পরিসংখ্যানকে সামনে রেখে বিজেপি সভাপতিকে আক্রমণ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। আমরা পরিষ্কারভাবে জানতে চাই, দিলীপবাবু যে বলেছেন না
যে 60 আছে, এই সংখ্যাটা উনি কোত্থেকে পেলেন? আমরা গুজরাট পেয়েছে, পাক, তাতে আমাদের কি এসে গেল? কিন্তু আঞ্চলিক ভাষা হিসেবে সবার সমান অধিকার আছে, বাংলার তো আছেই। গুজরাটের পিছনে যদি তিনি তৈলমর্দন করেন তাহলে হয়তো তার উন্নতি হতে পারে। বাংলায় রাজনীতি করবেন, গুজরাটের হয়ে তৈলমর্দন করবেন, বাংলা তো বঞ্চিত হবে। বাংলার মেধা আছে, সুতরাং বাংলাকে পিছিয়ে দাও। ফলে জয়েন্টের প্রশ্নপত্রের ভাষা নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। কৃষ্ণবাবু, বাংলা এবং বাঙালির, বিশেষ করে বাঙালি ছাত্রছাত্রীদের বঞ্চনা ইস্যু, মারাত্মক ইস্যু, কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই রাজনৈতিক স্তরে, পড়াশোনার স্তরে নয়, একটা কানাঘুষো প্রচার কিন্তু শুরু হয়ে গেছে যে বিজেপি অবাঙালিদের পার্টি। এনআরসি নিয়ে এ রাজ্যে একটা বড় অংশের মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি আছে। এরপর মানে তৃণমূল যদি বাঙালি ইজ ইকুয়াল টু তৃণমূল এই ইকুয়েশনটা প্রতিষ্ঠিত করে দিতে পারে, তাহলে 370 আর রাম মন্দির দিয়ে কি পশ্চিমবঙ্গে চিড়ে ভিজবে? আপনার সময় শুরু এখন। দেখুন, হিন্দু মুসলমানের বিভাজন ইতিমধ্যেই রাজ্যে ঘটে গেছে এবং তার ফলশ্রুতিও আমরা দেখতে পেলাম যে এই লোকসভা নির্বাচনে যে বিজেপি 18টা সিট পেয়েছে তার একটা বড় প্রভাব কিন্তু হিন্দু মুসলমান বিভাজনের মধ্যে অবশ্যই ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে এই বিজেপির অগ্রগতিটা তৃণমূল কিভাবে আটকাবে? তৃণমূলের কাছে এখন যে টাস্কটা আছে সেটা হলো যে বাঙালিয়ানাকে তুলে ধরা, যেটা শুভময় বলছিল, যে তাহলে বাঙালি প্রশ্নটাকে যদি সামনে আনা যায়, রিজিওনাল ইস্যুটাকে যদি সামনে আনা যায়, তাহলে তৃণমূল হয়তো বাঙালি পার্টি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে আর বিজেপিকে অবাঙালি পার্টি হিসাবে রাখতে পারবে। এবং কিন্তু প্রশ্নটা হলো, এই লাভটা যদি আমি দেখতে পেতাম যদি হিন্দু মুসলমানের বিভাজনটা না হতো। হিন্দু মুসলমানের বিভাজনটা হয়ে যাওয়ার ফলে আদতেও বাঙালিয়ানা দিয়ে, এই রিজিওনাল সেন্টিমেন্ট দিয়ে তৃণমূল কংগ্রেস কতটুকু এগিয়ে যেতে পারবে বা বিজেপিকে প্রতিহত করবে, এই প্রশ্নটা আমার থাকছে। যেটা আমি খুব স্পষ্ট করে বলতে চাই আপনাকে যে এই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা নিয়ে আমার 2-3টে বক্তব্য। একটা বক্তব্য হলো পরিষ্কার যে যদি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যদি আপনাকে প্রশ্নপত্র করতে হয় তাহলে সবগুলো ল্যাঙ্গুয়েজকেই কিন্তু সমান মর্যাদা দিতে হবে। এটা বহুত্ববাদী জায়গা থেকে দাবি করতেই পারে, করবো। আইডিয়ালি তাই তো উচিত, তাই উচিত পরিষ্কার, শুধুমাত্র হয় কেন গুজরাটে থাকবে। দ্বিতীয় যে বিষয়টা আমি পরিষ্কার করতে পারি যে দেখুন, আপনি জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার্থীর যদি সুবিধার কথা বলেন তাহলে পশ্চিমবাংলা সরকারকে কিন্তু চ্যারিটি বিগিনস অ্যাট হোম নিজের দিকে তাকাতে হবে। কেন? পশ্চিমবাংলা সরকার হঠাৎ করে একাডেমিক ক্যালেন্ডারের মাঝপথে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, যেটা 19 এপ্রিল ছিল, আপনারা 2 ফেব্রুয়ারি নিয়ে এসছেন, 2 মাস 17 দিন আগে নিয়ে এসছেন। কোন পরীক্ষার্থীর স্বার্থ এখানে মানে রক্ষিত হলো? যে বাঙালিয়ানার কথা পার্থ চট্টোপাধ্যায় বললেন, তাদের হঠাৎ করে ক্যালেন্ডারের মাঝখানে এনে আপনি উচ্চ মাধ্যমিকের কয়েকদিন আগে আপনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসিয়ে দিলেন। ছাত্ররা না জয়েন্ট এন্ট্রান্সের জন্য তৈরি হতে পারবে, না উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি হতে পারবে। তাহলে বাঙালিয়ানার যে দরদ, সেটা আসলে রাজনৈতিক দরদ, এর সাথে সাধারণের স্বার্থ কোনো সম্পর্ক নেই। আমি মানুষকে বলবো, এই বিভাজনের যে রাজনীতিতে খেলছে এর থেকে আপনারা কিন্তু মুক্ত থাকুন। বেশ, আমি দ্রুত, যেহেতু এতগুলো অভিযোগ, সুমন বাবু আছেন, সুমন বাবুর একটা কাউন্টার আর্গুমেন্ট নিতে চাইবো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিশ্বনাথ দা এটা জানেন, আমার বিশ্বনাথ দা বলছেন যখন সেটা অন্য কথা বলছেন, কিন্তু জয়েন্ট এন্ট্রান্স যারা পরীক্ষা দেয় তাদের সঙ্গে কিন্তু উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু মিলিয়ে দেখলে হবে না। জয়েন্ট এন্ট্রান্সের জন্য পরীক্ষার যে সেটা কিন্তু একদম 10 ক্লাস পাস করার পর থেকে শুরু হয়ে যায়। ফলে ওই 2 মাস গুরুত্বপূর্ণ কেন পিছোতে হলো? 19 এপ্রিল থেকে আমার পরিষ্কার কথা, 19 এপ্রিল থেকে 2 ফেব্রুয়ারি টানতে হলো। 2 মাস 17 দিন আগে কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে বলে যে কোন পরীক্ষার মাঠ পথেই ভাবে আনা যায়? আমার প্রশ্ন, যদি বাঙালির প্রতি এত দরদ হয় তাহলে ছাত্রছাত্রীদের স্বার্থ কেন ভাবা হলো না? কেন 2 মাস 17 দিন আগে আনা হলো? কোন স্বার্থ রক্ষিত হলো? দুজনকে অসংখ্য ধন্যবাদ। বাংলা পক্ষ, সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যার একটা ভিডিও আমার চোখেও পড়েছে। আমি এই রাজনৈতিক বিতর্কে আসব, কিন্তু এখন সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টিভি আঙ্গিকে। রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিচ্ছু হয় না। এই মহারাষ্ট্রে দেখুন, মুখ্যমন্ত্রীর পদ নিয়ে টানাপোড়েনে বিজেপির সঙ্গে 30 বছরের বন্ধুত্বের দাড়ি টেনেছে শিবসেনা, আর সঙ্গে সঙ্গে শিবসেনার হাত ধরতে এগিয়ে এসেছে কংগ্রেস আর এনসিপি। এই নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। দেখুন, হাসুন, কিন্তু অনুরোধটা সেই পুরনো,
কিস দেবেন না প্লিজ, দেখুন। কিস দেবেন না প্লিজ। तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। प्यार प्यार ना रहा, जिंदगी हमें तेरा एतबार ना रहा, एतबार ना। কিস দেবেন না প্লিজ। বাংলা এবং বাঙালি নিয়ে তর্ক আলোচনার এই পর্বেও থাকবে বাংলা পক্ষ। এই সংগঠন নিয়ে বিজেপি ইতিমধ্যেই বলতে শুরু করেছে, না এটা তৃণমূল পক্ষ। কিন্তু সত্যি কি তাই? তাদের দাবি দাওয়াগুলোই বাকি, দেখুন। জয়েন্ট এন্ট্রান্স মেইনের প্রশ্নপত্র গুজরাতিতে হলে তা কেন বাংলায় হবে না? এই প্রশ্ন নিয়ে যখন বিজেপি তৃণমূল সম্মুখ সমরে, তখন বাংলা পক্ষ নামে একটি সংগঠনকে ঘিরেও দুই দলের মধ্যে তরজা চরমে উঠেছে। বাংলা পক্ষ টিএমসি তৈরি করেছে, আমি দেখি না, আমি জানি না, আমার এরকম নজরে যখন পড়বে তখন বলবো। যে সংগঠনকে কেন্দ্র করে দুই দলের তরজা, সেই বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। বাংলায় বাঙালিদের পূর্ণ অধিকার, পশ্চিমবঙ্গে সরকারি ও বেসরকারি চাকরিতে বাঙালিদের জন্য 90% সংরক্ষণ, পৃথক গোর্খাল্যান্ড, গ্রেটার কোচবিহারের বিরোধিতা এবং নাগরিকপঞ্জির প্রতিবাদ। মূলত এই দাবিগুলিকে সামনে রেখেই পরিচিতি পেয়েছে বাংলা পক্ষ। বিজেপির অভিযোগ, বাংলা পক্ষ নামের এই সংগঠনটি আসলে তৃণমূলেরই পক্ষে। বাংলা পক্ষ টক্ষ নাম দিয়ে কিছু লোককে দিয়ে বিষ ছড়ানোর কাজ করছে মমতা ব্যানার্জি। বাঙালি আর অবাঙালির মধ্যে কি করে বিভেদ তৈরি করা যায় তার চেষ্টা চলছে। ওই যে পক্ষ বলে যে একটা সংস্থা, বকলমে মমতার সংস্থা, পেছন দরজা দিয়ে বিষ ছড়ানোর কাজ করছে। পুরো সমাজকে সতর্ক করার কাজ আমরা শুরু করে দিয়েছি। জানুয়ারি মাস থেকে বহুমুখী প্রচার, বহুমুখী কর্মকাণ্ড এই বিভাজনের বিরুদ্ধে আমরা করব। একই সুর বামেদের গলাতেও। বাংলা পক্ষে তাদের যাদের মুখ দেখি তারা তো আবার দেখেছে ন্যাশনাল চ্যানেলে তৃণমূল পক্ষ। বাংলা পক্ষ আর তৃণমূল পক্ষ এই কায়দাবাজির মধ্যে থাকাটা উচিত না। এই দুটোকে যারা মিলিয়ে দেন তারা আসলে তৃণমূলের পারপাস সার্ভ করছেন কিনা সেটাই দেখা দরকার। যদিও তৃণমূলের দাবি তাদের সঙ্গে বাংলা পক্ষের কোনো সম্পর্ক নেই। আমি দেখি না, আমি জানি না, আমার এরকম নজরে যখন পড়বে তখন বলবো। বাংলা পক্ষ কার পক্ষে এই নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে কাজিয়া চললেও সংগঠনের সদস্যরা কোনো রকম রাজনৈতিক যোগ অস্বীকার করেছেন। বাংলা পক্ষ তৃণমূলের হিন্দি বিশ্ববিদ্যালয় উদ্যোগের সোচ্চার বিরোধিতা করেছে, বিজেপি কেন করেনি? বাংলা পক্ষ ছটে যে সব ছুটি দেওয়া, তারপরে এই যে আমাদের এখানকার যে সব এক্সট্রা ব্যবস্থা জামাই আদর করার, এগুলোর বিরোধিতা করেছে, বিজেপি কেন করেনি? বাংলার বুকে বাংলা ও বাঙালির বিরুদ্ধে যারা ঘৃণা ছড়াবে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবো। ইতিমধ্যে বিভিন্ন বিতর্কে জড়িয়েছে বাংলা পক্ষ। অবাঙালি হিন্দি ভাষীদের ওপর জোর খাটানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বাংলা পক্ষ কোনো রকম বাঙালি হোক অবাঙালি হোক মানুষ হলে কারুর গায়ে আজ পর্যন্ত হাত দেয়নি। এনআরসি ডিভোটার এই কারণে এই বাংলায় পশ্চিমবঙ্গে 20-এর অধিক মানুষ আত্মহত্যা করেছে বাঙালি। বাঙালির কথা বললে বিজেপির সমস্যা হয় কেন? বিভাজনের রাজনীতি কি ক্রমেই জোরালো হচ্ছে বাংলার বুকে? সে ধর্মের বিভাজন হোক কিংবা ভাষার বিভাজন, কখনো ধর্ম বনাম ধর্ম, কখনো কি বাঙালি বনাম অবাঙালির দ্বন্দ্ব লাগানোর চেষ্টা চলছে। এই প্রশ্নের মধ্যেই কংগ্রেসের আশা, বিভাজনের রাজনীতি কখনো কাজে আসে না। এই ধরনের সংগঠন করে কোনো লাভ নয়। আমরা বাঙালি বলে একটা সংগঠন একসময় হয়েছিল, তারাও এই ধরনের অনেক কিছু করবার চেষ্টা করেছিল, দেওয়ালে দেওয়ালে পোস্টারও পড়েছিল, মিটিং মিছিল সবই হয়েছিল, কিন্তু এতে কিছু হয় না।
কে কার পক্ষে আর কার আন্দোলনে কার ভোট বাক্স ভরবে তার উত্তর আগামী দিনেই মিলবে। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। প্রণয়দা, বাংলা পক্ষ রাজনৈতিকভাবে কার পক্ষে আমি জানি না, যে ফুটেজটা দেখলাম এটা সোশ্যাল মিডিয়ায় মোবাইলে এসেছিল, অত্যন্ত সাধুবাদযোগ্য। ট্রেনের মধ্যে একজন ব্যক্তি বসে, বাংলার মাটিতে সেই ট্রেন চলছে, সেখানে বাঙালিদের গালিগালাজ করছে। এই বাংলা পক্ষের প্রতিনিধিরা কোনো গায়ে হাত দিচ্ছেন না, কিচ্ছু করছেন না, তাকে ক্ষমা চাইতে বাধ্য করছেন। আমি বলছি সাধুবাদযোগ্য, তার কি রুট আমি জানি না। ছট পুজোর দিন আমরা দেখেছি এই বাংলা পক্ষের প্রতিনিধিরা তালা ভেঙে যখন ঢুকছেন তখন তার প্রতিবাদ করেছেন, খুব সংখ্যায় অল্প, যার ফলে তাদের চলে যেতে হয়েছিল। কিন্তু এই দুটো ইস্যুতে আমি বাকি রাজনৈতিক শেকড় জানি না, কিন্তু যে কোনো বাঙালির কিন্তু সমর্থন পাবে বাংলা পক্ষ। দেখুন, আমি কিছু ভিডিও দেখেছি ফেসবুকের মাধ্যমে, তার মধ্যে একটা হচ্ছে একটি ব্যাংকে গেছে, সেখানে যিনি ব্যাংকের স্টাফ তিনি হিন্দিতে কথা বলছেন। এই বাংলা পক্ষের লোকগুলো তাকে বলছেন কেন হিন্দিতে কথা বলবেন, কেন বাংলাতে কথা বলবেন না। আরেকটি ভিডিও দেখেছি কোনো একটা মেট্রো স্টেশনে কোনো সিআরপিএফ, তিনি অবাঙালি, তিনি কিছু বলেছেন, সেই সব নিয়ে একটা গন্ডগোল। আমার যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে ওনারা যেটা করছেন, কে বাংলায় কথা বলবে, আপনি কেন কথা বলবেন না? ব্যাংকে যিনি চাকরি করেছেন সে তো ভারতীয়, সে তো কোনো পরীক্ষা দিয়ে এসছে। আজকে এই জিনিস যদি অন্য রাজ্যে শুরু হয়, ব্যাঙ্গালোরে বাঙালিদেরকে যদি একই জিনিস করা হয়, মহারাষ্ট্রে বাঙালিদের একই হতে পারে। তো এই জিনিস, এবং সবচেয়ে বড় কথা হলো প্রশাসন কি করে অ্যালাউ করছে। আমার কারোর বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, আন্দোলন থাকতে পারে, কিন্তু আমি একজন ব্যক্তিকে ধরে আপনি কেন বাংলায় কথা বলবেন না, আপনাকে হিন্দিতে কেন কথা বলবেন, এই যে নীতি পুলিশের অধিকার তাদেরকে কে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রশাসন কেন তাদেরকে অ্যালাউ করছে, এ তো জাতি দাঙ্গা লাগাবে, এ তো জাতি দাঙ্গা লাগাচ্ছে। আমি মানে প্রণয়দা যে ভিডিওটা দেখেছেন সেটা সেই ভিডিও কিনা জানি না, কিন্তু আমি এরকম দেখেছি, এটা ব্যাংকেরই ঘটনা। সেখানে কিন্তু তারা মূলত যেটা চেয়েছিল সেটা হচ্ছে যে ব্যাংকের যে ফর্ম ফিল আপ করতে হয় টাকা জমা দেওয়ার জন্য, সেই ফর্ম ফিল আপে যে বাংলা ফর্মটা চেয়েছিল, এটা আমি শুনেছি যে এটা বাংলা মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজও এই ফর্মগুলো ছাপানো হয় এবং যদি গ্রাহক চায় সেটা দেওয়া হয়। সেইটা না দেওয়া, ওখানে পরিষ্কারভাবে একদম যিনি কর্মচারী ছিলেন তিনি কিন্তু একদম কাউন্টার থেকে বলেছেন যে এখানে বাংলা ফর্ম দেওয়া হয় না, আপনাকে ইংরেজিতেই লিখতে হবে না জানলেও। এর বিরুদ্ধে কথা বলছে। দেখুন, বাংলা পক্ষ কোন দলের হয়ে করছে এটা তো দলের তরফ থেকে বলবে, কিন্তু যদি কেউ বাঙালির হয়ে কথা বলে, বাংলার হয়ে কথা বলে, আপত্তির কি জায়গা? আমাদের এখানে তো কোনো বিভাজনের রাজনীতির ব্যাপার নেই। আমার কথা হচ্ছে যে যখন দিলীপ বাবু বলেন যে বাংলা মিডিয়াম স্কুলগুলো থেকে কতজন জয়েন্ট এন্ট্রান্স পান, উনি কি জানেন বাংলার ইতিহাস সম্পর্কে জানেন? বাংলায় কতজন দেয়? না না, আমি যে টার্মিনোলজির কথা বলেছেন সেই টার্মিনোলজি অনুযায়ী বাংলায় কতজন দেবে এটা বলেছেন, বলতে দিন, ভুল ব্যাখ্যা করবেন না, বলতে দিন। সেটা বাংলায় অপশন থাকলে কতজন বাংলায় পরীক্ষা দেবে সেটাও কি বড় কথা। ইংলিশ মিডিয়ামের যে অপশনটা, এই অপশনটা 10 বছর 12 বছর ধরে সেটা চলছে, আর এখন বেড়েছে, কিন্তু তাতেও বাংলার মেধার একটা বড় অংশ সেটা কিন্তু বাংলা মিডিয়াম স্কুল থেকে আসে এবং তারা বাংলায় স্বচ্ছন্দ। আমি তো এটা পরিষ্কার দাবি করতে পারি যে যদি সর্বভারতীয় পরীক্ষা হিন্দিতে হতে পারে, গুজরাটিতে, আমি তো বাংলার যেটা আমার কাছে যে পরিসংখ্যান আছে, বাংলা থেকে জয়েন্ট এন্ট্রান্স দেন সংখ্যা 1,25,000, গুজরাটি হলে আমার আপত্তি নেই। ভারতবর্ষের যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজেই যদি দাবি থাকে তার পক্ষে যদি করা হয়, প্রশ্ন করা হয়, আপত্তির জায়গা তো থাকতে পারে না। আমার কথা হচ্ছে যে একটা রাজ্যে রাজনীতি করব এবং সেইখানটায় বাংলা মিডিয়াম স্কুল যাকে সবথেকে বেশি ছাত্রছাত্রী পড়ে এই সংগঠনের সঙ্গে বাংলা বাঙালির কোনো যোগ নেই। যদি তারা বাংলা ভাষার জন্য করতেন, আজ পর্যন্ত তারা বলেছেন যে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে। একজন বাঙালি কবিকে এখানকার বামপন্থী তৃণমূলী ইসলামী মৌলবাদীরা তাড়িয়ে দিয়েছেন, তারপরে একটা কথা বলেছেন, এরা আসলে ইসলামী মৌলবাদীদের সঙ্গে যুক্ত একটা সংগঠন। মনে রাখতে হবে, বাংলা বললেই তিনি বাঙালি নন, তিনি বাংলা ভাষী। বাংলা বললে, বাংলা ভাতৃভাষার সঙ্গে যিনি 5000 বছরের ভারতীয় সভ্যতার সঙ্গে নিজেকে যুক্ত মনে করেন, সংস্কৃতির সঙ্গে যুক্ত মনে করেন, তিনিই বাঙালি। এই যে সংগঠনটা তারা ছট পুজোর জন্য করছে, যখন আমাদের বিসর্জন বন্ধ হয়ে গিয়েছিল এই তাজিয়া এর জন্য, মহরমের জন্য কিছু বলেছিল, আজ পর্যন্ত তারা ইসলামী মৌলবাদের বিরুদ্ধে একটা কথা বলেছে। এই আমি ব্যক্তিগতভাবে কারো নাম করব না, কিন্তু এদের সঙ্গে এবং তৃণমূল যে সংগঠন, তৃণমূল যা কাজ করে গেছে গত 5 বছরে ইসলামী মৌলবাদের সমস্ত প্রসার চালিয়ে গেছে, এ আরেকটা উইং হচ্ছে, এ আরেকটা উইং হচ্ছে বাংলা পক্ষ। দুটো প্রশ্ন আছে, জয়েন্ট এন্ট্রান্সে বাংলা প্রশ্নপত্র হওয়া উচিত, অবশ্যই আমরা মনে করি। গুজরাটিতে হলে কেন বাংলা হবে? অবশ্যই হওয়া উচিত, কিন্তু এর পাশাপাশি আমার একটা প্রশ্ন মনে হয়েছে, মাননীয়
মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উনি বললেন আমরা 2 মাস আগে শুনলাম যে 2 মাস আগে বাংলার জন্য আবেদন করা হয়েছে প্রশ্নের জন্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলছে 2013 সালে প্রত্যেকটা রাজ্যের কাছ থেকে প্রশ্নের কোন ভাষায় প্রশ্ন হবে তার জন্য আবেদন চাওয়া হয়েছিল। তাহলে 2013 থেকে 2 মাসের তফাৎ, কোনটাকে ধরবো? আজকে কেন, কিসের জন্য এই জায়গাটা হচ্ছে? 2 মাস আগে যখন রিপোর্টটা বেরোচ্ছে ঠিক তার আগের মাসে আবেদন করে এই বাংলা এই সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, রবীন্দ্র সরোবরে ছট পুজোকে কেন্দ্র করে যে ঘটনাটা আমরা দেখলাম, তার আগের দিন পোস্টাতে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে লক্ষ মানুষ ঢুকলে কি গুলি চালাবার ইশারা দেওয়া হলো, এবং সেই ইশারা নিয়ে হিন্দিভাষী মানুষের সঙ্গে খেলা হলো, এবং পরবর্তীকালে দেখলাম হোর্ডিং ভাঙা হলো। হোর্ডিং ভাঙার পর সেটাকে পুলিশ হাওয়া হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, আপনাদের ক্যামেরাতেই আমরা দেখেছি। এবং তারপরে এই প্রসঙ্গে নির্দেশ ছাড়া পুলিশ উইথড্র, অবশ্যই এই প্রসঙ্গে মনে পড়ছে, আমার খাবে, আমার পড়বে, আমার বাংলায় বসে এটা করবে, কাদের উদ্দেশ্যে বলেছিলেন? অর্থাৎ বাংলাভাষী হিন্দিভাষীদের নিয়ে এই বিভাজনের রাজনীতিটা বন্ধ হোক, যিনি করুন, যে প্রশাসকই করুন, যে মুখ্যমন্ত্রী করুন। বারবার কিন্তু এটা পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে এবং এর নেট রেজাল্ট কিন্তু মারাত্মক জায়গায় যাচ্ছে। আজকে বিজেপি তৃণমূলের ডিভিশনের ব্যাপার নয়, আলটিমেটলি যেটা হচ্ছে আমি বাঙালি হতে পারি, উনি হিন্দিভাষী হতে পারি, আমাদের নিজেদের মধ্যে একটা বিভাজনের বাতাবরণ প্রশাসনিক মুখ্যমন্ত্রী করেন, লজ্জার এবং ধিক্কারের কোনো ভাষা আমাদের নেই। যে মাতৃভাষাকে ভিত্তি করে একাধিক জায়গায় কিন্তু আন্দোলন দানা বেঁধেছে এবং সেই আন্দোলন অত্যন্ত শক্তিশালী চেহারা নিয়েছে। দেখুন, ভাষাকে কেন্দ্র করে মুখোমুখি দুই দল, তৃণমূল বনাম বিজেপি। আর এই ভাষা যুদ্ধই উস্কে দিচ্ছে নানা স্মৃতি। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই মাতৃভাষাকে রক্ষা করার জন্য হাসি মুখে উদ্ধত রাইফেলের সামনে বুক পেতে দিয়েছেন কত মানুষ। বাংলাদেশের ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি কিংবা 1961 সালের 19শে মে অসমে বরাক উপত্যকার রক্তঝরা আন্দোলন। ভারত হোক বা বাংলাদেশ, ভাষা নিয়ে আন্দোলনের ঐতিহাসিক ও সুদূর প্রসারী প্রেক্ষাপট রয়েছে। সর্বভারতীয় জয়েন্টের প্রশ্নপত্রের ভাষা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে একথা মনে করিয়ে দিয়েছেন শিক্ষাবিদরা। আমাদের বহু জাতিক দেশ, বহু ভাষিক দেশ, এটা আগে বুঝতে হবে। আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়া যে ভাগ হয়েছে ভারতবর্ষের মধ্যে, সেটা তো ভাষাভিত্তিকভাবে ভাগ হয়েছে, তাই না? এই তামিলনাড়ু বলো, বলো সাউথ ইন্ডিয়া বলো, একটা ভাষা গোষ্ঠী, দ্রাবিড় ভাষা গোষ্ঠী। বিদেশি শাসক যারা, তারা যেখানে এসছেন তাদের কিন্তু বাংলা শিখতে হয়েছে। বাংলাদেশ বাংলারই আমাদের আর একটা অংশ, তাদের জন্য গর্বিত বোধ করি, কারণ আমাদের দেশ থেকে যেটা হয়নি, সেই আমাদের বঙ্গদেশ থেকে যেটা হয়নি, সেটা সেই দেশ থেকে উঠে এসেছে। তারা ভাষার জন্য জীবন দিয়েছে অনেক, এবং তাদের কারণেই কিন্তু মাতৃভাষা দিবস বলে একটা জিনিস তৈরি হয়েছে। সাম্প্রতিক অতীতে উত্তর দিনাজপুরের দাড়িভিটে উর্দু ভাষায় শিক্ষক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা দাবি করেন, যেখানে স্কুলে বাংলা, ইংরেজি, অঙ্কের শিক্ষক কম, সেখানে উর্দুর শিক্ষক নিয়োগ করা হলো কেন? এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। এদেশে ভাষার ভিত্তিতে প্রথম 1953 সালে একটি পৃথক রাজ্য তৈরি হয়েছিল, অন্ধ্রপ্রদেশ। আর বর্তমানে জয়েন্টের সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র হিন্দি, ইংরেজির পাশাপাশি কেন শুধু গুজরাতিতে হবে, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এই ইস্যুতে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল। ভাষা আমাদের মায়ের সমান, আমার মাকে অপমান করা যা, আমার ভাষাকে অপমান করা তাই। এবং যুগে যুগে বাংলাদেশের বাংলা থেকে আরম্ভ করে, শিলচরের আন্দোলন থেকে আরম্ভ করে পৃথিবীর আরও অনেক দেশের এই ঘটনা ঘটেছে, যেখানে ভাষাকে মাতৃসম মনে করে তারা আন্দোলন করেছে এবং জয়লাভও করেছে। পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছে বিজেপিও। কতজন বাংলায় পরীক্ষা দেবে? আদৌ কি কেউ বাংলায় পরীক্ষার্থী আছে আমাদের পশ্চিমবাংলায়? নাকি সরকারি বাংলা মাধ্যমের যে স্কুল আছে সেখান থেকে জয়েন্ট দেওয়ার মতো ছাত্রছাত্রী তৈরি হয়? কতজন হয়? আমার মনে হয় পরীক্ষার্থী পাওয়া যাবে না। এগুলো ড্রামা ছাড়ার কিছু না। জয়েন্টের প্রশ্নপত্রের ভাষা বিতর্কে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষা মহলেও। যখন আমরা কোনো পরীক্ষা নিচ্ছি, সেটা যদি এক ভাষায় হয়, যে ভাষাই হোক, তাহলে স্ট্যান্ডার্ডটা ঠিক থাকে। গুজরাটিকে যদি আবার দেন, তাহলে তো বাংলা ভাষাকে দিতেই হয়। বিজেপির তো একটা নিজস্ব নীতি আছে, এবং তারা বলে যে তাদের রাজভাষা বলে হিন্দিকে। দাক্ষিণাত্য কিন্তু ভয়ানক ঘোর আন্দোলন হবে, সেখানে ভেঙেও যেতে পারে। তাই জন্যে খুব সাবধানে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে ভাষার সম্পর্ক গভীর এবং স্পর্শকাতর, খুব ভেবেচিন্তে এইগুলোতে অগ্রসর হওয়া দরকার।
সর্বভারতীয় জয়েন্টের প্রশ্নপত্রের ভাষা নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে এই দ্বন্দ্ব চরম আকার নিয়েছে, যদিও সামগ্রিক পরিস্থিতির জন্য ঘুরিয়ে তৃণমূলকেই দায়ী করেছে বামেরা। সরকার বলছে আমরা 2 মাস আগে চিঠি দিয়েছি, সেই চিঠির কপি কোথায়? গোপন করে কায়দাবাজি করে এরকমের জিনিস করা উচিত না। আমরা রাস্তায় মিছিল করলাম, জয়েন্ট এন্ট্রান্সের কোয়েশ্চেন নিয়ে রাস্তায় মিছিল হয় না, ওটার জন্য সেই দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হয়। যদি কিছু বলতে চাই শুনে নেব, কিন্তু বাংলা ভাষার গুরুত্ব কি এই রাজ্য সরকার দিচ্ছে? বাংলাদেশ হোক বা অসম, মাতৃভাষাকে কেন্দ্র করে আন্দোলন দানা বেঁধেছে বিভিন্ন জায়গায়, যা স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায়। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সোমাবাবু, টার্মোলজি নিয়ে বিভ্রান্তি হতে পারে ছাত্রছাত্রীদের মধ্যে। আপনি যদি বলেন যে না একটা ইংরেজি ভাষায় শুধু করতে হবে, সেটা একটা আর্গুমেন্ট আছে, কিন্তু আমি গুজরাটিতে করব, বাংলায় করব না, এটা কোনো আর্গুমেন্ট না। একদমই নয়, একদমই নয়। বারবার সেজন্য বলছি খুব পরিষ্কারভাবে, গুজরাটিতেও যা কারা পাচ্ছেন, যেই মেন্সে সুযোগ কারা পাচ্ছেন, 15 লক্ষ পরীক্ষা দিয়ে 20-30 হাজার লোক এনআইটি বা তারপর পরবর্তী জি অ্যাডভান্স দিয়ে আইআইটিতে ভর্তি হয়। যারা পাচ্ছেন তাদের পড়াশোনা এমন একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে আসতে হচ্ছে, এমন একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে আসতে হচ্ছে, সেখানে এমনভাবে পুঁজির প্রশ্ন জড়িত যে ইংরেজি বাদ দিয়ে পাওয়া খুব শক্ত, পরিষ্কার বুঝে নিতে হবে। সুতরাং পরীক্ষা হোক ইংরেজিতে। ভাষার ব্যাপারে বাংলা ভাষা নিয়ে যারা খুব চোখের জল ফেলছেন, একটা ছোট্ট ইনফরমেশন, ইংরেজি, মান্দারিন, হিন্দি, স্প্যানিশ, বেঙ্গলি, এই 5টা ভাষা 1 থেকে 5 পৃথিবীর সবচেয়ে বেশি পপুলার ভাষা। সুতরাং আমার মনে হয় বাংলা বা হিন্দি এই ভাষাগুলোকে বাঁচানোর জন্য রাজনৈতিক নেতাদের কোনো দায়িত্ব নেওয়ার দরকার নেই। বিজেপির দরকার নেই, তৃণমূলের দরকার নেই, হিন্দি পক্ষের দরকার নেই, বাংলা পক্ষের দরকার নেই। যে ভাষাগুলোকে বাঁচানোর দরকার আছে, যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, তাদের বাঁচানোর চেষ্টা হোক। বাংলা হারিয়ে যাচ্ছে না, বাংলা নিয়ে রাজনৈতিক নেতারা ভুলে যান। বাংলায় বিজ্ঞানের প্রশ্ন দিয়ে বাংলা বাঁচাতে হবে না। আমাদের বাংলা সাহিত্য যা আছে, আমাদের সারা বিশ্ব জুড়ে বাংলার যে ধরনের রমরমা, ভেনিসের বন্যায় দুপা হাঁটুন ছপছপ করে পাশে দেখবেন বাংলায় দুজন কথা বলছে, কি দাদা কোথায় যাচ্ছেন? বাংলাকে বাঁচানোর জন্য রাজনৈতিক নেতারা কোনো দায়িত্ব নেওয়ার দরকার। দেখুন, আমি যেটা বলবো যে অবশ্যই টেকনিক্যাল বিষয় এবং সরাসরি সংশ্লিষ্ট দপ্তরকে অনেক বেশি কনভিন্স করতে হবে এবং তাদের কাছে কমিউনিকেট করাটা বেশি গুরুত্বপূর্ণ রাস্তার আন্দোলনের থেকেও। রাস্তার আন্দোলনের বিপদটা কোথায়? আপনি বলছিলেন ওই বাংলা পক্ষের কথা। বাংলা পক্ষ যদি এখানে এই ভাবাবেগ তৈরি করে, আমার প্রশ্ন হচ্ছে আসামেও তো এই ভাবাবেগ তৈরি করতে পারে। আসামিরা যদি বলে যে এখানে কিন্তু অসমী ভাষা ছাড়া অন্য কোনো বাংলা ভাষা চলবে না, কোনো স্কুল কলেজ কিচ্ছু চলবে না, সংবাদপত্র চলবে না। যদি ঝাড়খণ্ড পাশের রাজ্য একই কথা বলে, ঝাড়খণ্ডে বহু স্কুল এখনো বাংলা মিডিয়াম স্কুল আছে, এখনো সেখানে সংবাদপত্র, বাংলা সংবাদপত্রগুলো যায় আমাদের কলকাতার। তারা যদি বলে কোনো সংবাদপত্র কিন্তু বাংলায় চলবে না, যদি বিহারের লোকরা বলে, এটা কিন্তু দাবি নয়। আমি পরিষ্কার করে বলছি, না বাংলা পক্ষকে নামিয়ে দিলেন। আমি বলছি যে বাংলা পক্ষকে আপনি নামিয়ে দিতে পারেন, আপনি বাংলা পক্ষকে নামিয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে প্রচারের ব্যবহার করতে পারেন, কিন্তু আলটিমেটলি দেশের যাবতীয় বিতর্কের মধ্যে আপনাদের দেখাতে চাইবো আরেকটা অত্যন্ত দুর্ভাগ্যজনক খবর। জেএনইউ ক্যাম্পাসের মধ্যে স্বামী বিবেকানন্দের মূর্তির বিকৃতি। যে বা যারাই এই ঘটনা করুক না কেন, শুধু নিন্দা তাদের প্রাপ্য, শুধু নিন্দা। দেখুন, আবারও বিতর্কে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। এবার ক্যাম্পাস চত্বরে স্বামী বিবেকানন্দর মূর্তি বিকৃত করা হলো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্লকে স্বামীজির এই মূর্তি রয়েছে। যে বেদির ওপর মূর্তিটি রয়েছে সেখানে এই আপত্তিকর শব্দগুলি লিখে দেওয়া হয়। এই ছবি সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন সবাই। লজ্জাজনক ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বামীজির মূর্তিটি কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর বেদির ওপরে লেখাগুলি মুছে দেওয়া হয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ফুল ছড়িয়ে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়। हम यहाँ पर विवेकानंद जी के सम्मान में, यहाँ पर उनकी जो भी उनका अपमान हुआ है उसके सम्मान में वापस यहाँ पर आए हैं और इसके लिए उनके सम्मान में उनकी बात कर रहे हैं और यहाँ पर इसीलिए हमने दिए और फूल जलाकर उनको फिर से सम्मान देने की बात की है। भगवत सिर्फ हिंदू कम्युनिटी नहीं बल्कि सिख, जैन और बहुत सारी कम्युनिटियों का एक जो पहचान है, उन सारी कम्युनिटी के लोगों को डायरेक्टली आप उन सारी कम्युनिटी के लोगों को आपने उनके जो बिलीव है उसका एक ठोस पहुंचाया है। इन्होंने एक आघात पहुंचाया है, ये बहुत ही शर्मनाक है। এই লজ্জাজনক ঘটনার কড়া নিন্দা করেছেন বিদ্বজ্জনরা। বিবেকানন্দের মূর্তি বিকৃত করার
তো কোনো কারণই নেই, কেন উনি তো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নন, উনি একজন মহান পুরুষ, মহাসাধক। তার মূর্তি বিকৃত করা এটা অত্যন্ত নিম্নরুচির পরিচয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রথমেই এটা তীব্র নিন্দা করছি। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, সেখানে বিবেকানন্দের মূর্তি তার বিকৃতি করা হলো, একটু কল্পনা করা যায় না। জেএনইউর ছাত্র সংগঠন দাবি করেছে বিবেকানন্দের মূর্তি বিকৃতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। পড়ুয়াদের একাংশের দাবি, হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা যে আন্দোলন শুরু করেছেন তা থেকে নজর ঘোরাতে এই কাজ করা হয়েছে। इस तरह से लिखने का साफ प्रयोजन उनका है कि जो मुख्य धारा में लोग प्रोटेस्ट कर रहे हैं अगेंस्ट फीस हाइक, उससे लोग डिरेल हो जाएं और किसी और मुद्दे में उलझ जाएं। ऐसे लोग बहुत हैं कि जो असली मुद्दे से हटा के अपना पॉलिटिकल कैडर बना रहे हैं। छात्रों को गुमराह करना ये उद्देश्य है, उसी कड़ी में ये ज्ञात मालूम होता है। ঘটনার কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। I am really sorry, it is a sad day for us. জেএনইউর চিফ প্রক্টর জানিয়েছেন বিবেকানন্দর মূর্তি বিকৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। এবিপি আনন্দ।